ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান জুন পর্যন্ত চলতে থাকলে তা বিশ্বজুড়ে প্রায় 4.5 কোটি মানুষকে চরম খাদ্য সংকটের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP। সংস্থাটি বলছে, যুদ্ধের কারণে বিশ্বের সবচেয়ে সংকটপূর্ণ অঞ্চলগুলোতে মানবিক ত্রাণ সরবরাহের প্রধান পথগুলো বন্ধ হয়ে গেছে। ফলে জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ ব্যাহত হচ্ছে। শারমিন স্বপ্নার প্রতিবেদন। ইরানে যুদ্ধ শুরু হয়েছে গত 28শে ফেব্রুয়ারি থেকে। আর এই যুদ্ধের কারণে খাদ্য, জ্বালানি ও জাহাজ ভাড়া আকাশচুম্বী হওয়ায় বিশ্বব্যাপী বাড়তি 4,50,00,000 মানুষ চরম ক্ষুধার কবলে পড়তে পারে। এতে বিশ্বে ক্ষুধার্ত মানুষের সংখ্যা পৌঁছাতে পারে বর্তমানের রেকর্ড 31,90,00,000-এর উপরে। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFPর উপনির্বাহী পরিচালক কার্ল স্কাউ জানিয়েছেন, ইরানের যুদ্ধ শুরুর পর থেকে জাহাজে পণ্য পরিবহনের খরচ 18% বেড়ে গেছে। কিছু জাহাজের পথ পরিবর্তন করতে হচ্ছে, আর দাতারা প্রতিরক্ষা খাতে বেশি ব্যয়ের দিকে মনোনিবেশ করায় WFPর ব্যয় কাটছাঁট করতে হচ্ছে। সংস্থাটি বলছে, বর্তমান সংকটের কারণে ভারত থেকে সুদান পর্যন্ত পণ্য পরিবহনের পথে অতিরিক্ত 9,000 কিলোমিটার দূরত্ব বেড়ে গেছে। এতে সুদান বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জ্বালানি সংকটের কারণে কেবল ত্রাণ পরিবহনের খরচই বাড়ে না, বরং অন্যান্য অনেক খরচও বেড়ে যায়। ফলে স্থানীয় খাদ্য উৎপাদনেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আছে। শারমিন স্বপ্না, 71। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রেক্ষিতে ইরানের বেশ কিছু অঞ্চল নতুন করে আলোচনা এসেছে। এর মধ্যে কেশম দ্বীপ অন্যতম। পারস্য উপসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপ একসময় পর্যটকদের স্বর্গ থাকলেও এখন তা পরিণত হয়েছে সামরিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। বিস্তারিত শারমিন স্বপ্নার আরও একটি প্রতিবেদনে। ইরানের কেশম দ্বীপটি হরমুজ প্রণালীর মুখে অবস্থিত, যেখান দিয়ে বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। আর বিশ্লেষকদের মতে এই দ্বীপটি প্রণালীর উপর এক ধরনের নিয়ন্ত্রণ পয়েন্ট হিসেবে কাজ করে। বর্তমানে দ্বীপটির ভূগর্ভে তৈরি করা হয়েছে ইরানের কথিত ক্ষেপণাস্ত্র নগরী, যেখান থেকে প্রয়োজনে পুরো প্রণালীর জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার সক্ষমতা রয়েছে বলে দাবি করা হয়। এই দ্বীপটি এখন শুধু একটি ভৌগোলিক অবস্থান নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও সামরিক শক্তির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। যে কোনো সংঘাত এই অঞ্চলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বিশ্ব অর্থনীতিতে। তবে সামরিক উত্তেজনার মাঝেও দ্বীপটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অনন্য। ইউনেস্কো স্বীকৃত কেশম জিও পার্ক, লবণের গুহা এবং ম্যানগ্রোভ বন এই অঞ্চলকে করেছে এক উন্মুক্ত ভূতাত্ত্বিক জাদুঘর। প্রায় 1.5 লাখ মানুষের এই দ্বীপে জীবন এখনও সমুদ্র নির্ভর। তাদের সংস্কৃতি ও জীবিকা সবই জড়িয়ে আছে এই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে। কৌশলগত গুরুত্ব, সামরিক উপস্থিতি এবং প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে কেশম দ্বীপ এখন বিশ্বের নজরের কেন্দ্রবিন্দু। শারমিন স্বপ্না, 71। গাজা ভূখণ্ডে হামাস নিয়ন্ত্রিত এলাকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। তাদের হামলায় গত কয়েকদিনে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহতও হয়েছে। হামাসের প্রায় 10,000 সদস্যের এই পুলিশ বাহিনী বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নের পথে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে, হামাসকে অস্ত্র সমর্পণ করতে হবে এবং গাজার শাসনভার ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের একটি কমিটির হাতে তুলে দিতে হবে। ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর এই কমিটি গাজার পুলিশ বাহিনী পরিচালনা করবে, কিন্তু হামাস চায় নতুন প্রস্তাবিত পুলিশ বাহিনীতে তাদের বর্তমান কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করতে, যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। 2023 সালে 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় 3,000 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত বছর ইরানে হামলার পর পারমাণবিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টাই করেনি তেহরান। স্থানীয় সময় বুধবার সিনেটের গোয়েন্দা কমিটিতে দেয়া এক লিখিত বক্তব্যে একথা জানান মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড। তিনি উল্লেখ করেন, 2025 সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এরপর থেকে তাদের সক্ষমতা পুনর্গঠনের কোনো চেষ্টা দেখা যায়নি। এর ফলে ইরানের সাম্প্রতিক যুদ্ধ শুরু করার পেছনে ট্রাম্পের অন্যতম প্রধান যুক্তিকে প্রশ্নবিদ্ধ করছে। কারণ ট্রাম্প এবং তার শীর্ষ কর্মকর্তারা বারবার ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার কথা উল্লেখ করেছিলেন।
যদিও বহু বছর ধরে পারমাণবিক অস্ত্র তৈরি বিষয়টি তেহরান অস্বীকার করে আসছিল। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার ঈদ উল ফিতর উদযাপন করার কথা জানিয়েছে সৌদি আরব। তাদের পাশাপাশি কাতার, তুরস্ক, সিঙ্গাপুর, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়াও ঈদ উদযাপন করবে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদ উল ফিতর উদযাপন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে এই তারিখ নির্ধারণ করা হয়। সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে 29 বা 30 দিনে মাস হয়ে থাকে। 29 রমজান শেষে যদি চাঁদ দেখা যায় তাহলে পরদিন ঈদ উল ফিতর উদযাপিত হয়, আর চাঁদ দেখা না গেলে ফিতর উদযাপিত হয় 30 রমজান শেষে। ঈদ উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। বৃহস্পতিবার রাত থেকে এই যুদ্ধবিরতি শুরু হবে বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তার ঘোষণার কিছু সময় পর আফগানিস্তানের তালেবান সরকারের এক মুখপাত্র জানান তারাও সাময়িক বিরতিতে যাচ্ছেন। পাকিস্তানি সেনাবাহিনী কাবুল এক মাদক নিরাময় কেন্দ্রে হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যা করেছে আফগানিস্তানের এ অভিযোগের কয়েক ঘণ্টা পরই এ যুদ্ধবিরতির ঘোষণা এলো। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও আফগানিস্তান সীমান্তে বা পাকিস্তানের ভেতর কোনো সন্ত্রাসী হামলা হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। দুই দেশের মধ্যে গত 2 বছরে একাধিকবার সীমান্ত সংঘাত দেখা গেছে, যে সংঘাত বহু মানুষ নিহত হয়েছেন। পাকিস্তানের করাচিতে ভারী বৃষ্টি ও শক্তিশালী বজ্রপাতে 16 জনের প্রাণহানি হয়েছে। বুধবার রাতে ভারী বৃষ্টি হলে বন্দর নগরীটিতে এ হতাহতের ঘটনা ঘটে। টানা বৃষ্টিতে করাচির বিভিন্ন এলাকা এখনও পানিতে তলিয়ে রয়েছে। প্রধান সড়কগুলোতে পানি জমে থাকায় স্থবির হয়ে পড়েছে যান চলাচল। বিকল হয়ে রাস্তায় পড়ে আছে বহু যানবাহন। বৃষ্টির সাথে শুরু হওয়া প্রচণ্ড ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। এতে গত রাত থেকে করাচির একটি অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ বাসিন্দা। এর মধ্যে দুর্যোগপূর্ণ এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।